বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই প্যান্ডামিক টাইমে পরিবার পরিজনের সবাই সহ ভালোই আছো। এখন সময়টা খুব খারাপ যাচ্ছে, আক্রান্তের হার এবং মৃত্যু হার অনেক বেশি। আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে এবং সকল নিয়মকানুনগুলো মেনে চলতে হবে। তোমাদেরকে MZS 1853 অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা বিগত 3-4টা ক্লাস ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ভগ্নাংশের অনুশীলনীর চ্যাপ্টারে কিছু অঙ্ক করব। তাতে আমাদের এই গত 4টি ক্লাসের রিভিশন হয়ে যাবে এবং আমরা কোনো সমস্যা থাকলেও বা আমাদের কোনো কিছু জানার ঘাটতি থাকলেও সেটা জেনে যাব। তা আমরা আজ তোমাদের আলোচনা করব তোমাদের বইয়ের অনুশীলনী 6-এর খ নিয়ে। 63 পৃষ্ঠায় আমরা বিগত কয়েকটা ক্লাসে তোমাদেরকে ভগ্নাংশেরই পৃষ্ঠা 44 থেকে শুরু করে, আরও আগের থেকে তোমাদের 38 থেকে শুরু করে 62 পৃষ্ঠা পর্যন্ত 6-এর ক অনুশীলনী সহ ভগ্নাংশের বিষয়সমূহ আলোচনা করা হয়েছে। আজ আমরা অনুশীলনীটা চর্চা করি, দেখি আমাদের রিভিশনটা হয়ে যায়। এই সমস্যাগুলো করার মাধ্যমে আমরা দেখো 4 নম্বর অঙ্কটা দেখো, খুব সহজ অঙ্ক। এই সম্পর্কে আমাদের আগে আলোচনা করা হয়েছে। তারপর আমরা দেখতেছি 1 ডেসিলিটার রং দ্বারা 9/8 বর্গমিটার রঙিন করা যায়। 8.5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে? খুব সহজ একটা সমস্যা। আমাদের বলছে যে 1 ডেসিলিটার রং, আমাদের রঙের পরিমাণ দেওয়া আছে, এটা দিয়ে আমাদের রং করা যায় 9/8 বর্গমিটার এরিয়া। আমাদেরকে বলতেছে যে 8.5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে। তাহলে আমরা দেখি 1 ডেসিলিটার সংক্ষেপে লিখতেছি ডেসিলি। অবশ্যই ডেলি লিখলে চলবে না, কারণ আমাদের ডেকালিটারও আছে, ডেসিলিটারও আছে। 1 ডেসিলিটার রং দ্বারা রং করা যায় হলো 9/8 বর্গমিটার। 9/8 বর্গমিটার। তাহলে আমাদের বলা হয়েছে যে 8/5 ডেসিলিটার রং দ্বারা কতটুকু রং করা যায়। সুতরাং 8/5 ডেসিলিটার রং দ্বারা রং করা যায়। আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের ছিল 1 ডেসিলিটার রং, এখন রঙের পরিমাণ কম। সুতরাং আমাদের এরিয়ার পরিমাণ, রং করার এরিয়ার পরিমাণ কমে যাবে। তো কমে গেলে আমরা এমনিতে পূর্ণ সংখ্যায় যদি কমে যায় তাহলে আমরা ভাগ করি, কিন্তু ভগ্নাংশ দিয়ে গুণ করলে কিন্তু তার রেজাল্ট রেজাল্ট কমে যায়, আয়তন কমে যায়। সুতরাং আমাদের এখানে কিন্তু গুণ করতে হবে। 9.8 গুণ 8/5
প্রকৃত ভগ্নাংশ দিয়ে কাউকে গুণ করলে সেই গুণফলটা মানটা ছোট হয়ে আসে। আমাদের এখানে কিন্তু এই 9.8 বর্গ মিটার এরিয়ার চেয়ে কম রং করা যাবে, কারণ আমাদের এখানে 1 ডেসিলিটার রং ছিল, 8/5 ডেসিলিটার রং দিয়ে আমাদের রং করতে হবে। তাহলে আমরা দেখি এখানে আমাদের লঘিষ্ঠ করতে পারি 8 থেকে 8, 8 থেকে 8, তাহলে আমাদের 9/5 বর্গ মিটার এরিয়া। এই হলো জাস্ট একটা ভগ্নাংশের গুণ অঙ্ক। এরপরে আমাদের আছে, হিসাব করো, আমরা এই ধরনের অনেক অঙ্ক করেছি। আমরা তারপর পৃষ্ঠায় চলে যাই, 64 পৃষ্ঠায় দেখো 6 নম্বর অঙ্কটাই আমরা দেখি। 6 সমস্ত 5/2 মিটার তার যদি আমরা 5/4 মিটার করে টুকরা করি তাহলে কত টুকরা হবে? তার আছে যে আমাদের কেবল মতো যে তারগুলো আছে 6/5 মিটার তার, যদি আমরা টুকরা করব, এক এক টুকরা দৈর্ঘ্য হবে 5/4 মিটার করে, তাহলে আমাদের কত টুকরা করা যাবে? তাহলে আমাদের টোটাল তার হলো 6 সমস্ত 5/2 মিটার, একে আমরা 5/4 মিটার করে ভাগ করব, তাহলে আমাদের রেজাল্টটা হবে টুকরা করা যাবে টোটাল তারকে আমাদের টুকরার পরিমাণ দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো সমস্ত 5/2 মিটার হলো আমাদের তার। এই 6 সমস্ত 5/2 মিটার তারকে আমরা টুকরা করব 5/4 মিটার। 5/4 মিটার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কি হবে? আমাদের মিটারে মিটারে কাটা যাবে। আমরা এখানে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে যাই। 5 × 6 = 30, 32, 5/32 ভাগ 5/4, এতটি হয়ে যাবে আমাদের টুকরা। তাহলে আমাদের 5/32 গুণ 4/5 এত। তাহলে আমরা 5 থেকে 5, 5 থেকে 5, 4 দিয়ে আমরা 4 একে 4, 4 8 32, তাহলে আমাদের উপরে হলো 8, নিচে 1, 8 থেকে 8, 1। তাহলে আমরা 6 সমস্ত 5/2 মিটার তার দ্বারা যদি আমরা তারকে যদি আমরা টুকরা করতে থাকি 5.4 মিটার করে, তাহলে আমাদের টুকরা হবে 8টি। আশা করছি যে এটা তোমাদের 8টি টুকরা করা যাবে। এটা শুধু একটা ভগ্নাংশের ভাগ অঙ্ক। আমরা তারপর 7 নম্বর অঙ্কে যাই। এটাও একটা রঙের অঙ্ক। আমাদের এখানে করা আছে যে 7/9 বর্গ মিটার একটি দেয়াল রং করতে 4/3 ডেসিলিটার রং লাগে। তাহলে আমাদের 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার দেয়াল রং করা যাবে? আমরা এই ধরনের অঙ্ক এর আগেরটাও করলাম। তাহলে এটা করতে হবে আমাদের যে 4/3 ডেসিলিটার রং দ্বারা রং করা যায় 7/9 বর্গ মিটার, তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা করা যায়। আগের যে রঙের অঙ্কটা ছিল আমাদের, দ্যাট মিনস আগের পৃষ্ঠায় 4 নম্বর অঙ্কটা, আর এই অঙ্কটার পার্থক্য হলো তখন আমাদেরকে
গুণ করতে হয়েছিল, আর এই অঙ্কটা আমাদের ভাগ করতে হবে। আমরা দেখি যে কেন ওটাতে গুণ করতে হয়েছিল আর এটাতে ভাগ করতে হয়। দেখো 4/3 ডেসিলিটার রং দ্বারা রং করা যায় কত বর্গমিটার এরিয়া? 7/9 বর্গমিটার। 7/9 বর্গমিটার। আমাদের এখানে বলতেছে 1 ডেসিলিটার রং দ্বারা রং করা যায়, যে আমরা এখানে গুণ করব না ভাগ করব। এটা কিভাবে বুঝবো? শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে খেয়াল করো, দরকার তোমরা খাতায় লিখে রাখো যে আমাদের এই জায়গাটাতে খেয়াল করতে হবে। আমাদের রঙের পরিমাণ ছিল কম, আমরা যে এরিয়া রং করতে পেরেছি, এখন আমাদের রঙের পরিমাণ বেশি। 4.3 ডেসিলিটার রঙের চেয়ে অবশ্যই 1 ডেসিলিটার রঙের পরিমাণ বেশি। সুতরাং আমাদের এরিয়া রং করতে পারবো আমরা বেশি এরিয়া। তাহলে বেশি এরিয়া রং করতে পারলে আমাদের 7/9 আমাদের যে ভাগ করতে হবে, কারণ আমরা জানি যে ভগ্নাংশ দিয়ে যদি আমরা ভাগ করি, প্রকৃত ভগ্নাংশ দিয়ে, তাহলে তার রেজাল্টটা বড় হবে। এটা যদি পূর্ণ সংখ্যা থাকতো, আমাদের যদি এখানে 5 ডেসিলিটার রং থাকতো আর আমাদের 1 ডেসিলিটার রং করতে হতো, তাহলে আমাদের 5 দিয়ে আমাদের তখন ভাগ করতে হতো পূর্ণ সংখ্যা, কারণ 5 ছিল বড়, 1 ছিল ছোট। তাহলে আমাদের কি হবে, যে এখানে যেহেতু এই রঙের পরিমাণের চেয়ে এই রঙের পরিমাণ বেশি, সুতরাং এখানে এরিয়ার পরিমাণটা বেড়ে যাবে। এরিয়ার পরিমাণ বেড়ে যাওয়ার জন্য, বাড়ার জন্য আমাদের কি করতে হবে? এখানে ভাগ করতে হবে, কারণ প্রকৃত ভগ্নাংশ দিয়ে ভাগ করলে ভাগফলের মান বড় হয়। তাহলে দেখো আমাদের এই এরিয়াটা রং করা যাবে। 7/9 গুণ উল্টে যাবে 3/4। এখন আমরা এখানে লঘিষ্ঠ করি, 3 × 9, এখানে 3 × 3, তাহলে আমাদের হবে বর্গমিটার। তাহলে 7 × 7 আর উপরে 3 × 4 12 বর্গমিটার। 7/12 বর্গমিটার। একে আমরা মিশ্র ভগ্নাংশ নিলে এক সমস্ত 7/5 বর্গমিটার। তাহলে আমরা আগের একটা রং দিয়ে রঙের এরিয়াটাতে যখন আমরা 4 নম্বর অঙ্ক সমাধান করছি, তখন আমরা এখানে গুণ করেছি আর এখানে আমরা ভাগ করলাম। সেটা হলো এখানে আমাদের পরিমাণের উপর নির্ভর করে। যদি আমাদের এই পরিমাণের চেয়ে এখানে পরিমাণ বেড়ে যায়, তাহলে আমাদের রঙের এরিয়া বেড়ে যাবে। আর এই পরিমাণের চেয়ে যদি এই পরিমাণ কমে যায়, তাহলে রঙের পরিমাণ, রং করার পরিমাণ, এরিয়া, রং করার ক্ষেত্রফল আমাদের কমে যাবে। এই জিনিসটা আমাদের সমাধানের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমরা পরবর্তী সমস্যার দিকে যাই। এরপর আমাদের আছে যে অঙ্ক 9 নম্বর অঙ্ক, আমাদের হিসাব করা অঙ্ক আছে। আমরা এই ধরনের অঙ্ক এর আগে আমরা বিগত 3-4 দিনের আলোচনার মধ্যে আমরা বেশ করেছি। তারপরে দেখো এখানে তোমাদের 3টা হিসাবের অঙ্ক আছে। আমি 3 নম্বর অঙ্কটার দিকে যাই, যে দেখো কি আছে। 12/7 গুণ, হিসাবটা সরল করতে হচ্ছে, ছোট সরল। 12/7 গুণ 5/2
ভাগ 1 সমস্ত 3 ভাগের 2 ভাগ 2 সমস্ত 3 ভাগের 1 ভাগ 2 সমস্ত 3 ভাগের 1। একটা ছোট হিসাব আছে, একটা সরল অঙ্ক আছে, আমরা জাস্ট মনে করাই দেওয়ার জন্য আমাদের আগের আলোচনাতে এটা ছিল, আমাদের অনুশীলনীতে যেহেতু আছে সুতরাং আমরা একটু আলোচনা করে যাচ্ছি। আমাদের টোটালটাই বিগত কয়েকদিনের আলোচনার রিভিশন বলতে পারো তোমরা। তাহলে আমরা দেখো আমাদের এখানে ভাগ এবং গুণের কাজ আছে, আমাদের ভাগের কাজ আগে করতে হবে। এর আগে আমাদের যেহেতু এখানে মিশ্র ভগ্নাংশ আছে, আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে ভাঙিয়ে ফেলি। তাহলে আমাদের হবে 3 দুগুণে 6 আর 1 7, 3 ভাগের 7। এখন আমাদের ভাগের কাজ আগে করতে হবে। 12 ভাগের 7 গুণ 5 ভাগের 2 গুণ 7 ভাগের 3। এখন আমাদের সারা পুরাটাই কিন্তু গুণ চিহ্নের মধ্যে হয়ে গেছে, আমরা পুরোটাই একসাথে গুণের কাজ করতে পারবো। আমাদের এখানে লঘিষ্ঠকরণ করি 7 থেকে 7, 7 থেকে 7, 3 দিয়ে যদি আমরা এখানে কাটি 3 একে 3, 3 4 12। তারপরে আমরা 2 দিয়ে যদি এখানে কাটি তাহলে 2, এখানে 1। তাহলে আমাদের উপরে আসতেছে 1 পূরণ 1 পূরণ 1, 1 একে 1, 1 একে 1, আর নিচে আসতেছে 5 দুগুণে 10, 10 একে 10, 10 ভাগের 1। তাহলে আমাদের এই হিসাবের রেজাল্ট আসতেছে 10 ভাগের 1। তাহলে আমরা এটা মুছে ফেলি। আমাদের এখন 10 নম্বর সমস্যাতে যাই। এই অনুশীলনের সব শেষ সমস্যা। এখানে 3টা সমস্যা আছে, আমরা খেয়াল করি। প্রথম সমস্যাটা ভালো করে খেয়াল করো। একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গ মিটার। এই বাগানের 6/5 অংশ ফুল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গ মিটার? খুব সহজ, একটা বাগান আছে, তার ক্ষেত্রফল হলো 20 বর্গ মিটার। এই বাগানটার 6/5 অংশ ফুল চাষ করা হয়েছে। তা আমাদের প্রশ্ন আসতেছে যে এই যে চাষ করা হয়েছে ফুল চাষ, এই চাষ করা অংশের ক্ষেত্রফল কত হবে? তাহলে আমাদের বাগানের ক্ষেত্রফল ছিল, তাহলে ফুল চাষ করা হয়েছে কতটুকু? বাগানের 6/5 অংশ। তাহলে আমাদের দেখো যে চাষ করা হয়েছে বাগানের ক্ষেত্রফল ছিল 20 বর্গ মিটার। 20 বর্গ মিটারের টোটাল বাগানের 6/5 অংশ। এখন দেখো যে আমাদের 20 বর্গ মিটারের 6/5 অংশ, আমরা এখানে এর অঙ্ক, এর মানে গুণের কাজ। তাহলে আমাদের দেখো 20 বর্গ মিটারের 6/5 অংশ, 20 গুণ 6/5 বর্গ মিটার। তাহলে আমাদের 20 বর্গ মিটারের 6/5। তাহলে আমাদের এই বর্গ মিটারটা আমরা রেজাল্ট দিয়ে গেলাম। তাহলে 20 এর 6/5 অংশ যতটুকু আছে
কত পরিমাণ বর্গ মিটার এরিয়া আমাদের ফুল চাষ করা হয়েছে। তাহলে আমাদের খেয়াল করো, এখানে আমরা এখানে কিছু লঘিষ্ঠকরণ করতে পারি। আমরা যদি হিসাবের সময়ে যদি লঘিষ্ঠকরণ করি তাহলে আমাদের হিসাবে সহজ হয়, এটা আমরা আগেই জেনেছি। তাহলে আমাদের দেখো এখানে 2 দিয়ে ভাগ করা যায়, 3 দুগুণে 6, 2 দিয়ে হলো 10। আমাদের আর লঘিষ্ঠ করা যায় না, তাহলে উপরে হলো আমাদের 5 10 50, আর নিচে হলো আমাদের 3 এত বর্গ মিটার এরিয়া। তাহলে 20 বর্গ মিটারের 6 ভাগের 5 অংশ হলো 3 ভাগের 50 বর্গ মিটার এরিয়া ক্ষেত্রফল। এই জায়গাটা আমাদের ফুল চাষ করা হয়েছে। তাহলে আমরা 3 ভাগের 5 বর্গ মিটারকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে দেখো 3 ভাগের 50কে আমরা ভাগ করি, 3 একে 3, 2 0, 3 6 18। তাহলে আমাদের 2 হলো ভাগশেষ। তাহলে এই জায়গাটাতে হলো আমাদের ভাগফল হলো 16, সমস্ত 3 ভাগের ভাগশেষ হলো 2। তাহলে 3 বর্গ মিটার, 16 সমস্ত 3 ভাগের 2 বর্গ মিটার হলো আমাদের 20 বর্গ মিটারের 6 ভাগের 5 অংশ। এই জায়গাটা আমাদের প্রশ্ন এসেছে যে চাষ করা অংশের ক্ষেত্রফল কত। এই জায়গাটা আমাদের ফুল চাষ করা হয়েছে। তাহলে আমাদের চাষ করা অংশের ক্ষেত্রফল হলো, সুতরাং চাষ করা অংশের ক্ষেত্রফল, সুতরাং চাষ করা অংশের ক্ষেত্রফল আমরা অঙ্কে ফিনিশিং দিয়ে দিব সুতরাং দিয়ে। সুতরাং চাষ করা অংশের ক্ষেত্রফল হলো সমস্ত 3 ভাগের 2 বর্গ মিটার। একবারেই সহজ সমাধান। তাহলে আমরা মুসলাম, তোমরা আশা করছি এটা লেখা শেষ করে ফেলছো। তোমরা অবশ্যই আমার সাথে সাথে অঙ্কগুলো করে যাবে, এতে তোমাদের শেখাও হবে, প্র্যাকটিসও হবে। আমরা তারপরে দেখো 2 নম্বর, আহমদের কাছে 4 কেজি তেল আছে। 1 লিটার তেলের ওজন 7 ভাগের 6 কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে? তাহলে আমাদের এখানে বলা আছে 1 লিটার তেলের ওজন 7 ভাগের 6 কেজি, আর আহমদের কাছে আছে 4 কেজি তেল। আমাদের এখানে বলতে উত্তর করতে হবে যে আহমদের কাছে কত লিটার তেল আছে। তাহলে 1 লিটার তেলের ওজন যদি 7 এর 6 কেজি হয়, তাহলে আমরা বলতে পারি যেহেতু আমাদের আয়তনটা বের করতে হবে, আমাদের 4 কেজি তেলের আয়তন কত সেটা বের করতে হবে। আমরা যখন এখানে ভগ্নাংশের অঙ্ক বা যে কোনো অঙ্কের হিসাবটাই ওইটিকে বের করি, যেটা আমাদের বের করতে হয় সেটা আমরা পরে লিখি। তাহলে আমাদের এখানে যে সম্পর্কটা পাওয়া গেছে যে 7 এর 6 কেজির ওজনের তেলের আয়তন হলো 1 লিটার। আহমদের কাছে 4 কেজি তেল আছে, আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। তাহলে দেখো যে আমাদের সম্পর্ক দেওয়া আছে, কেজির সাথে আয়তনের একটা সম্পর্ক দেওয়া আছে, তেলের কেজির সাথে ওজনের সাথে আয়তনের একটা সম্পর্ক দেওয়া আছে। তাহলে আমাদের বলা আছে এখানে 7 ভাগের 6 কেজি তেলের আয়তন 1 লিটার। আমাদের আছে আহমদের কাছে 4 কেজি তেল। এখন তার কাছে কত লিটার তেল আছে আমাদের বের করতে হবে। তাহলে 7 এর 6 কেজি তেলের আয়তন আমরা পাই 1 লিটার। তাহলে আমাদের 1 কেজি তেলের আয়তন আমরা দেখি কত। 1 কেজি তেলের আয়তন
1 কেজি ভার করি, তারপর আমরা 4 কেজি ভার করব। 1 কেজি তেলের আয়তন অবশ্যই 7/6 কেজির চেয়ে আমাদের কি এই 1 কেজি তেলের আয়তন বেশি হবে, কারণ 7/6 চেয়ে আমাদের 1 হলো বড়। তাহলে আমাদের এখানে ভাগ করতে হবে, যেহেতু আমাদের এখানে আয়তনের পরিমাণটা বাড়বে, সুতরাং ভগ্নাংশ দিয়ে আমাদের ভাগ করতে হবে এত লিটার। তাহলে আমাদের 4 কেজি তেলের আয়তন কত হবে দেখি। 4 কেজি তেলের আয়তন এখানে পূর্ণ সংখ্যা আছে, এখানে 1 কেজি তেলের আয়তন আমাদের এইটুকু, তাহলে আমাদের 4 কেজি তেলের আয়তন তার সাথে আমাদের গুণ করতে হবে 4 কেজি। তাহলে 1/7/6 আমাদের কি হবে, এর সাথে আমাদের গুণ হবে 4 লিটার। 4 কেজি থেকে 4 গুণ হবে, তাহলে গুণ হলে আমাদের এখানে আমাদের এর চেয়ে এর পরিমাণ বেশি। আমরা এটা যেহেতু ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশ দিয়ে ভাগ করলে আয়তন বাড়বে, এর জন্য আমরা ভগ্নাংশ দিয়ে ভাগ করেছি। এটা হচ্ছে পূর্ণ সংখ্যায়, তার চেয়ে তার পরিমাণ বেশি। পূর্ণ সংখ্যা দিয়ে আবার গুণ করলে তার আয়তন বাড়ে, এর জন্য আমরা 4 দিয়ে গুণ করতেছি। এখানে যখন আমাদের বেড়েছে, আমরা এই 7/6 কি করছি, আমরা 7/6 দিয়ে ভাগ করছি, আর এখানে আমরা গুণ করতেছি। তাহলে আমরা দেখি এখানে 1 ভাগের কাজ করি, গুণ করলে আমাদের হবে উল্টে যাবে 6/7 গুণ 4 এত লিটার। তাহলে আমরা দেখি এখানে লঘিষ্ঠকরণ করি, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে আমাদের হলো 3/7 দুগুণে 14 লিটার। 3/14 লিটার। তাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ নিয়ে যাই, 3 4 12, 4 সমস্ত 3/2 লিটার। তাহলে আমাদের 4 কেজি তেলে আমাদের কাছে যে 4 কেজি তেল ছিল, এই তেলের আয়তন হবে 4 সমস্ত 3/2 লিটার তেল। যখন আমাদের এই কেজিটাকে আমরা আয়তনে নিয়ে যাব, তখন এই লিটার হবে। আমরা রেজাল্ট পেয়ে গেলাম যে তার কাছে কত লিটার তেল আছে, 4 সমস্ত 3/2 লিটার তেল আছে। আমরা এটা আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয় না। খেয়াল করতে হবে যে আমাদের কখন আমাদের মান বাড়বে এবং কখন কমবে, সেই অনুযায়ী আমাদের গুণ এবং ভাগ করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি যে ভগ্নাংশ দিয়ে, প্রকৃত ভগ্নাংশ দিয়ে গুণ করলে তার রেজাল্ট কমে যায়, এবং প্রকৃত ভগ্নাংশ দিয়ে ভাগ করলে তার রেজাল্ট বেড়ে যায়। আমরা তারপরের সমস্যাতে যাচ্ছি যে সাজ্জাদ সাহেবের হলো 24,000 টাকা ছিল। তিনি এই টাকার 12/5 অংশ এতিমখানায়, 8/3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা আছে? তাহলে সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল, এই টাকার 12/5 অংশ তিনি এতিমখানায় দিয়েছেন, 8/3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছেন। তাহলে ভালো করে খেয়াল করো যে আমাদের 24,000 টাকার থেকে এতিমখানায় দিয়েছেন সাজ্জাদ সাহেব 12/5 অংশ। তাহলে এতিমখানায় দিয়েছেন সাজ্জাদ সাহেব, এতিমখানায় দিয়েছেন, সাজাতে হলে লিখলা সাজ্জাদ সাহেব এতিমখানায় দিয়েছেন 24,000 টাকার 12/5 অংশ। তাহলে আমাদের হবে 24,000 এর আছে গুণ 12/5 টাকা। তাহলে 12 দিয়ে আমরা এখানে লঘিষ্ঠ করতে পারি। 12 দুগুণে 24, 2000 যাচ্ছে, 12 দিয়ে 24,000 ভাগ করলে 5 দুগুণে 10,000 টাকা।
সাজ্জাদ সাহেব এতিমখানায় দিয়েছেন 10,000 টাকা। উনি শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছেন 8/3 শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছেন দিয়েছেন 24,000 টাকার 8/3। তাহলে আমাদের হচ্ছে 24,000 গুণ 8/3 টাকা। তাহলে আমরা এখানে যদি লঘিষ্ঠকরণ করি 8 দিয়ে ভাগ করলে 3,000 হলো, 3 8 24, 3,000, তাহলে 9,000 টাকা। আমি এটা তাড়াতাড়ি করে ফেললাম কারণ সহজ, একই নিয়মে আমাদের পড়া। তাহলে সাজ্জাদ সাহেব এতিমখানায় দিলেন 24,000 টাকার 12/5, সেটা হলো 10,000 টাকা। শিক্ষা প্রতিষ্ঠানে উনি দিয়েছেন 8/3, 24,000 এর 8/3 হলো 9,000 টাকা। তাহলে সাজ্জাদ সাহেব মোট দান করলেন হলো 10,000 আর 9,000। তাহলে উনি মোট দান করেছেন কত? মোট দান করেছেন 10,000 যোগ 9,000 টাকা। তাহলে সাজ্জাদ সাহেব দান করেছেন 19,000 টাকা। আমাদের প্রশ্ন আসছে এখন সাজ্জাদ সাহেবের কাছে আর কত টাকা আছে? তার কাছে আর কত টাকা আছে? তার কাছে মোট টাকা ছিল 24,000, উনি দিয়ে দিচ্ছেন হলো, দান করে ফেলেছেন 19,000 টাকা। তাহলে আমরা দেখি, সুতরাং সাজ্জাদ সাহেবের কাছে আছে, সাজ্জাদ সাহেবের কাছে রইল প্রশ্ন হলো কত টাকা আছে? সাজ্জাদ সাহেবের কাছে আছে 24,000 টাকা বিয়োগ 19,000 টাকা। তাহলে আমাদের 24,000 থেকে 19,000 বাদ দিলে আমাদের থাকে 0 0 0, 14 থেকে 9 গেলে 5, হাতে হলো 1, লেখা গেলে 0, 5,000 টাকা। তাহলে আমাদের সাজ্জাদ সাহেবের কাছে এতিমখানায় দান করার পর, শিক্ষা প্রতিষ্ঠানে দান করার পর ওনার কাছে আর রয়ে গেল 5,000 টাকা। খুব সহজ অঙ্ক। আমরা এইভাবে এই যে অংশ বের করা আমরা পারি, ভগ্নাংশ আমরা শিখে ফেললাম। তাহলে আমরা এর মাধ্যমে আমরা বিগত যে আগের 3-4টা ক্লাস আমাদের ভগ্নাংশ গিয়েছে, আজকে হয়েছে, আজকে 6.6 খ অনুশীলনীর মাধ্যমে আমাদের বিগত ভগ্নাংশের যে ক্লাসগুলোর আলোচনা হয়েছে তার একটা রিভিশন হয়ে গেল। আশা করছি যে তোমরা এখানে এখন ভগ্নাংশ সম্পর্কে তোমরা পুরোপুরি ওয়াকিবহাল হয়ে গেছো। অবশ্যই বাসায় এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং এই সম্পর্কিত আরও অঙ্ক প্র্যাকটিস করবে। আজকে সময় শেষ পর্যায়ে, যে তোমরা ভালো থাকবে। অবশ্যই এই প্যান্ডামিক সময়ে বাসায় থাকবে, নিতান্ত প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের করে। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ। Good morning, my dear students. Hope all of you are well by the grace of Almighty, and I am also fine. I am Mohammad Rukunuddin, assistant teacher, Mymensingh Jilla School, Mymensingh, and today I will conduct the class for the students of class 8. Okay, especially for the students of class 8, and it's my third class on the topic that I discussed in our previous class. That means rules of filling the gaps. Okay, in my 2 previous classes
I also discussed on this topic. Okay, and today I will try to finish my class or discussion on this topic. Okay, so my dear students, I will request you to take your notebook and pen, and you will write some important points or rules that I am going to write on the board. Okay, so thank you very much. So let's start our class. Okay, so my dear students, you know there are some rules. Okay, there are some rules or guidelines how to fill in the blanks. Okay, how to fill in the blanks, and there are some rules to make a correct or appropriate sentence. Okay, and if you know the rules of formation a correct sentence, then you can easily fill in the blanks. Okay, you may or you will be able to correct any sentence, okay, or to filling the blanks appropriately. Okay, so my dear students, let's start our class now. And today I will show you, first of all, let's write an example. The dash of this letter, the dash of this letter is not good. Okay, and the second example is the dash of this school. Okay, the dash of this school are weak in English. Okay, so look at these two sentences here. Number one, the dash of this, the dash of this letter is not good. And the second one is the dash of this school are weak in English. Okay, so what can we see, or what kinds of words will be appropriate for these two blanks? Can anybody write down the correct answer here? Okay, and we may also see another example. Okay, so here we see that the dash of this letter is not good. So after this blank there is of, and we know of is preposition. Okay, and in the second sentence there is also of in this sentence, and of is also preposition here. And you know that after or before of we will use noun, or if we use any verb, then we have to add ing with this verb. Suppose the writing of this letter is not good, so here we use verb write, and with this verb write we add ing with the present form of this verb write. Okay, and in the second example, here the dash of the school are weak in English. So the students, okay, the students of this school are weak in English. Okay, so before of, if we want to use any verb, then we have to add ing with this verb, or we may use noun. Okay, we may use noun of this verb, and we also told you that in our previous class. And after preposition
after preposition we always use ing form or present participle form with the verb except to, okay, except to or except preposition to we also use verb ing form or present participle form of any verb. And here we see that before of or before this preposition we use the present participle form, or we may use noun, okay, noun before this preposition of. Okay, thank you very much. And next rule, that is after this possessive pronoun, that is my, your, his, her, their, okay, so after this possessive or our, that means Rohim's, okay, after these possessive cases, okay, or after these possessive pronouns or possessive cases we use noun, okay, we use noun, then these possessive pronouns are used as adjective, okay. After this possessive form of these pronouns or after these possessive cases we use noun, because these words just like adjective, okay, then we use noun after these words. Suppose my dash is new, okay, my dash is new. And then second one, your dash is not good, your dash is not good, or my dash is new. So here we see that we use my and your possessive cases in these two sentences, okay. We also use here two possessive cases here, and after these two possessive cases we may use noun, or if we want to verb then we have to use present participle form of this verb, okay. So here we may use my dash is new, that means my pen or my shirt or my book. It is all the words that will be used after this pronoun or possessive case will be in noun form, okay, will be in noun form. And in the second example, your dash is not good, okay, your dash is not good, so we may write here your performance or your writing. If we want to use here verb, then we will use ing with this verb, your writing, then your dress, okay. So we may use here verb with ing form or present participle form, or we may use noun after this possessive case, okay. So you should remember that after any possessive case then we have to use noun or present participle form of any verb, okay. If we use verb then we have to use present participle form of this verb, otherwise we may use noun, okay, after this possessive case, okay. Thank you very much. I think you can understand this rule. Then another rule, and that is use of while, use of while. And then how can we know that while is used to connect two sentences, while, okay, or phrase or words, okay. So while is used as a connector, okay, or conjunction. While is also a conjunction used as a connector. It connects two sentence or two words or two phrases at a time. So my dear students, if we want to use while in any sentence to connect two sentences or two phrases or words, then how can we use it? Look at this example.
while dash on the road I saw a snake. The next example, while I dash on the road I saw a snake. Okay, so look at these two examples here. First one is while dash on the road I saw a snake, and then second example, while I dash on the road I saw a snake. Okay, so what is the difference, or what are the difference between these two sentences? Okay, what kinds of words will be appropriate, or what kinds of words are most appropriate to use these two gaps? My dear students, please can anybody write down the correct word or correct answer for these two examples? The finishing of the lecture, the student of the Okay, thank you very much. I have seen that already some of you have joined with my class and you are writing your comments in the comment box. Thank you very much. So my dear students, while walking on the road I saw a snake. Okay, while walking on the road I saw a snake. And second example, while I was walking on the road I saw a snake. Okay, while walking on the road I saw a snake. And second example, while I was walking on the road I saw a snake. Okay, thank you very much. So in the first example, what can we see here? After this word or this conjunction while, after this while there is used this verb work without any subject. Okay, before this verb. Okay, and in second example, after while we have used a subject here, and that is I. Okay, and the rule, which rule is used here, and that is after while, if we use any verb after while, just after while, then we have to use present participle form of this verb. Okay, if we use any verb just after while, then we have to use present participle form of this verb. And if we use while and after while, if we use any subject, okay, after while if we use any subject, then the sentence must be in past continuous tense. Okay, after while if we use any subject, then it must be in past continuous tense. And after while, if any verb is used without any subject, then we use it in present participle form. Let me make you clear about it, and for your better understanding I would like to use Bengali. So my dear student, আমি কি বললাম এখানে, যদি while এর ঠিক পরে আমরা ভার্ব বসাই তাহলে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। ঠিক আছে, while এর ঠিক পরে যদি ভার্ব বসে তাহলে ভার্বের সাথে আইএনজি করতে হবে। আর while এর ঠিক পরে যদি কি করতে হয়, সাবজেক্ট থাকে, while এর ঠিক পরে যদি সাবজেক্ট থাকে তাহলে কি করতে হবে, এই সাবজেক্টের পরে যে ভার্বটা হবে সেই ভার্বটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। ওকে, জাস্ট এইটুকুই আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। ওকে, তাহলে while এর পরে ভার্ব থাকে আইএনজি, আর while এর পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো লেটস go to the next rule, and that is dash is good for health. Okay, dash is good for health. And then second one is dash a lie is a
grade C. Okay, look at these two examples here. Dash Li is a grade C, and then first one is dash is good for health. Okay, dash is good for health, and then second one is a dash Li is good is a grade C. Okay, so my dear students, সেন্টেন্সের শুরুতেই যদি শূন্যস্থান থাকে, আমরা জানি সাধারণত সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে বসে, ভার্বের পূর্বে সাধারণত আমরা কি বসাই? সাবজেক্ট বসাই। তাহলে সাবজেক্টের জায়গায় যদি খালি থাকে বা শূন্য থাকে, আমরা সাধারণত জানি যে কোন পার্টিসিপেন্টগুলো ভার্ব হিসেবে সাবজেক্ট হিসেবে বসে, নাউন অথবা প্রনাউন। ওকে, নাউন অথবা প্রনাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে। তাহলে সেই ক্ষেত্রে যদি সেন্টেন্সের শুরুতেই কি থাকে? ব্ল্যাঙ্ক থাকে, সেই ব্ল্যাঙ্কে আমরা সাধারণত কি বসাবো? নাউন বসাবো। ঠিক আছে, সেন্টেন্সটা আমরা সাধারণত নাউন বসাবো। এখন যদি নাউন না থেকে যদি ভার্ব থাকে, মনে করো বক্সে তোমাদের ভার্ব দেওয়া আছে, আর সেই ভার্বটাকেই তোমাকে কি করতে হবে? সেই ব্ল্যাঙ্কে বসাতে হবে। তাহলে কি করতে হবে? সেই ভার্বটাকে নাউন করতে হবে। তোমাদেরকে বলেছিলাম যে নাউন কিভাবে হয়? ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত করা যায় আর সেটা যদি নাউনে কাজ করে, সেটাকে আমরা বলি জিরান্ড। ওকে, সেটাকে আমরা জিরান্ড বলি। অথবা ইনফিনিটিভও কি করতে পারে? ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসে, সেটাকে আমরা বলি ইনফিনিটিভ। সেটাও নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। হাউএভার, যদি সেন্টেন্সের শুরুতে ব্ল্যাঙ্ক থাকে, অর্থাৎ ভার্বের পূর্বে যদি ব্ল্যাঙ্ক থাকে, তাহলে সেখানে আমরা সাবজেক্ট বসাবো। আর সাবজেক্ট সাধারণত নাউন বা প্রনাউন হয়। আর যদি ভার্ব বসাই, তাহলে ভার্বটাকে আমরা তখন কি করব? নাউন করে দেবো। আর ভার্বকে নাউন করতে হলে কি করতে হয়? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অথবা ভার্বের পূর্বে টু বসাই আমরা। তাহলে এখানে দেখো, ড্যাশ ইজ গুড ফর হেলথ, আমরা এখানে দিতে পারি ওয়াকিং অথবা সুইমিং। ঠিক আছে, ওয়াকিং or swimming is good for health. So the word that will be used here must be in present participle form, that means gerund, okay, or noun form. ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা কি করছি? সেটাকে নাউন করে দিচ্ছি। সেকেন্ড এক্সাম্পল আমরা কি দেখি? ড্যাশ ইজ এ গ্রেড সি। তাহলে এখানে দেই to tell a lie is a great sin. Okay, to tell a lie is a great sin. তাহলে এই যে দেখো, আমরা tell এই ভার্বের পূর্বে আমরা কি বসিয়েছি? টু বসিয়েছি। তাহলে যদি ভার্বের পূর্বে অথবা সেন্টেন্সের শুরুতে, সরি এখানে একটা ছবি, এটা মিস হয়ে গেছিল, এই ভার্ব। তাহলে ভার্বের পূর্বে যদি শূন্যস্থান থাকে, অথবা ভার্বের সেন্টেন্সের ভার্বের শুরুতে যদি ব্ল্যাঙ্ক থাকে, সেখানে আমরা নিয়ম হলো নাউন বসাবো অথবা প্রনাউন বসাবো। দ্যাট মিন্স সাবজেক্ট হিসেবে নাউন অথবা প্রনাউন বসাবো। কিন্তু যদি ভার্ব বসাইতে হয়, তখন আমরা সেই ভার্বটাকে কি করি? নাউন ফর্মে রূপান্তর করি। আর ভার্বটাকে নাউন করার জন্য ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করি, অথবা তার পূর্বে টু বসে এটাকে ইনফিনিটিভ করে দিই। ওকে, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। Next rule, she likes dash. Okay, an example, he loves dash. Okay, he loves dash. এই দুটো সেন্টেন্স যদি আমরা একটু লক্ষ্য করি, so what can we see here? So subject, verb, okay, and there is blank after this verb, and in second example there is also subject and loves is verb, and after this verb there is a blank here. Okay, so what kinds of verbs will be appropriate or will be used for these blanks? সেন্টেন্সে আমরা প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে যদি ভার্বের পূর্বে ব্ল্যাঙ্ক থাকে, আমরা সাধারণত সাবজেক্ট বসাই, আর সাবজেক্টটা নাউন অথবা প্রনাউন হয়। ঠিক একইভাবে যদি ভার্বের পরেও কি থাকে? শূন্যস্থান থাকে, সাধারণত সেখানে আমরা কি করি? যদি এটা ট্রানজিটিভ ভার্ব হয়ে থাকে, তাহলে আমরা সেখানে অবজেক্ট বসাবো। ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব থাকলে আমরা অবজেক্ট বসাবো। আর যদি ইনট্রানজিটিভ ভার্ব থাকে,
তাহলে অবজেক্ট না বসে আমরা অন্য পার্টস স্পিচ এখানে বা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, such kinds of by words will be used after intransitive verb. ওকে, তাহলে দেখা এখানে আছে লাইকস বা লাভস, তাহলে এই যে ভার্বগুলো আছে তাদের পরে যখন ব্ল্যাঙ্ক থাকবে এবং ব্ল্যাঙ্ক থাকবে এখানে সাবজেক্ট হিসেবে আমরা কি অবজেক্ট হিসেবে সাধারণত আমরা কি বসাবো, নাউন অথবা প্রোনাউন। ওকে, নাউন অথবা প্রোনাউন। কিন্তু ওই আগের উদাহরণটার মধ্যে যদি ভার্ব হয় তাহলে অবশ্যই তার সাথে আমরা কি করব, আইএনজি যুক্ত করব। যদি ভার্ব বসে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। যেরকম হি লাইকস আর ড্রামা অথবা প্লে অথবা ক্রিকেট। দেখো আমরা যদি এখানে দেই হি লাইকস ক্রিকেট, সে ক্রিকেট পছন্দ করে। হি লাইকস ড্রামা, সে নাটক পছন্দ করে। তাহলে এরকম আমরা নাউন বসাতে পারি। কিন্তু যদি আমরা নাউন না বসাই, দ্যাট মিন্স ভার্ব বসাতে চাই, ওকে, যদি ভার্ব বসাতে চাই তাহলে কি হবে, ভার্ব বসালে যেমন আছে she likes singing, সে গান গাইতে পছন্দ করে, she likes singing. And the next example, he loves writing or swimming or playing. Such kinds of verbs will be used with ing, okay, or present participle form. Okay, তাহলে এই যে ভার্ব গুলো আমরা ইউজ করছি, অর্থাৎ যদি সেন্টেন্সের সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং ভার্বের পরে ব্ল্যাঙ্ক থাকে, ব্ল্যাঙ্কে যদি আমরা ভার্ব বসাতে চাই তাহলে অবশ্যই ভার্বের সাথে আইন যোগ করতে হবে। কারণটা হলো দুইটা নিয়ম হতে পারে। একটা হলো যে দুইটা ভার্ব যদি পাশাপাশি থাকে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব যদি পাশাপাশি থাকে, একটা ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব করে দেই, রাখি ফাইনাইট ভার্ব হিসেবে রাখি, আর একটা ভার্বকে আমরা নন ফাইনাইট করে দিই। আর নন ফাইনাইট ভার্ব করার নিয়মই হলো তার সাথে হয় আইন যোগ করতে হবে অথবা তার পূর্বে টু বসাতে হবে, ওকে, অথবা তার পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিতে হবে। সেই জন্য দুইটা ভার্ব পাশাপাশি থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আমরা সাধারণত আইএনজি যুক্ত করি। ঠিক আছে, দুইটা ভার্ব পাশাপাশি থাকলে তার সাথে আমরা আইএনজি যুক্ত করি, এটা হলো একটা নিয়ম। আর এটা হলো যদি অবজেক্টের জায়গা ব্ল্যাঙ্ক থাকে, অবজেক্ট হিসেবে আমরা সাধারণত নাউন বসাই অথবা প্রোনাউন বসাই। ভার্ব যদি সেই ক্ষেত্রে ভার্ব বসাতে চাই তখন সেই ভার্বটাকে আমরা নাউন ফর্মে রূপান্তর করি, আর নাউন করার ক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিই। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। এই পর্যন্তই তোমাদের আরো দুইটা রুল একটু দেখাই, শেষ করে দিব। আর কি জিনিস দেখো, তোমরা জানো এই যে ভার্বগুলো আছে, এইটা হলো হ্যাভ, হ্যাজ, গেট, গট। এরপরে ভার্ব, এটাকে আমরা ভার্ব 3 বলি বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ঠিক আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট। এরপরে যদি কি থাকে, ভার্ব থাকে, then we change this verb into past participle form. ওকে, তখন ভার্বটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করি। যেমন দেখো, they get the work dash. Then second one, he got admitted into a কলেজ। তাহলে এই যে দেখো গট অ্যাডমিট, এটাকে আমরা বলি পজিটিভ ভার্ব। ওকে, এটাকে আমরা বলি পজিটিভ ভার্ব। তাহলে এই যে গট অ্যাডমিটেড, গেট দ্য ওয়ার্ক ডান। ওকে, তাহলে যদি এই ওয়ার্ডগুলো থাকে, হ্যাভ হ্যাজ তো তোমরা জানো যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। কিন্তু এই যে দুটো ভার্ব আছে গেট অথবা গট, এরা সাধারণত পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং তাদের পরে যে ভার্বটা আসবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। দেন গেট ডান আর গট অ্যাডমিটেড। ওকে, এই দুইটা তোমরা একটু মনে রাখবা। আর একটা হলো লাস্টে আসি,
আমরা সাধারণত জানি কি যে this is a dash pen. Number 1, this is a dash pen. And next example, dash boys are playing in the field. So look at these two examples here. This is a dash pen, and then second example, dash boys are playing in the field. Okay, so what can we see here? After this blank, the words here is noun, and then also in first example, after this blank, the word is noun. Okay, তাহলে আমরা জানি যে নাউনের পূর্বে সাধারণত কোন পার্টস স্পিচ বসে? এজেক্টিভ। ওকে, নাউনের পূর্বে সাধারণত আমরা কি করি? এজেক্টিভ বসাই। তাহলে যেহেতু শূন্যস্থানের পরে নাউন আছে, সো দ্য ওয়ার্ড which will be used here must be in adjective form. Okay, must be adjective. So this is a nice or beautiful or new. Beautiful or new. Okay, so such kinds of adjectives may be used in this blank. And in the second example, dash boys are playing in the field, so here we also use adjective before this noun. So here we may use some or many. Okay, there are few. Okay, so we may use adjective before this noun. তাহলে যদি নাউনের পূর্বে ব্ল্যাঙ্ক থাকে সেই ক্ষেত্রে আমরা সেখানে কি বসাই? অ্যাডজেক্টিভ বসাই। ঠিক আছে, সেখানে আমরা অ্যাডজেক্টিভ বসাই। মোটামুটি এই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। তাহলে আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর উপরে, রুলের উপরে নেক্সটে যখন আমরা সরাসরি ক্লাস পাওয়ার যদি সুযোগ পাই, okay, if we get chance to take the classes directly, then we will discuss another rules related to this topic. So that's all for today. Okay, so my dear students, in the next class I will discuss on any new topic. Okay, on any new topic. And so thank you very much for today, and the students who are joining with me, I would like to thank you very much, and stay at home and remain safe and sound, and you will also pray for me. Thank you very much.